এই রাস্তা দিয়ে হাঁটবা না, যে রাস্তা দিয়ে আমরা এসেছি, তুমি একটা ফরেস্টের ভিতর দিয়ে হাঁটো, এই যে ফরেস্ট দেখা দিচ্ছে, এখান দিয়ে হাঁটলে কোনো আদিবাসী পেয়ে যেতে পারো। 3.5 ঘন্টা আমি হেঁটেছি এবং কোনো একদিকে আমার ক্ষুধার্ত, তখন আমি তাকে বললাম একটু পানি আমাকে দিতে পারো। সে বলেছে আমাদের তো পানি নেই, পানির জন্য 6 কিলোমিটার পায়ে হাঁটতে হবে। এবং এমন জায়গা আছে যেখানে কোনো পানি খায় না, কিছু গাছের রস খেয়ে তারা থাকে। গরুর কাঁচা মাংস আমি খেয়েছি আদিবাসীদের সাথে, সেখানে আমি থেকেছি 1 সপ্তাহ। সেখানে মানুষের যে জীবনের যে বৈচিত্র্য সেটা দেখেছি, তাদের যে কষ্টের মাঝেও তাদের আনন্দ, সেগুলো উপভোগ করেছি। একই দেশের মধ্যে 850টা ভাষা এবং একই দেশের মধ্যে শত শত তাদের জাতিগোষ্ঠী। সংস্কৃতির এই ভিন্নতাটা আপনি কতটা ভোগায়? আপনি না, আমাকে কোনো কিছুই ভোগায় না, কারণ আমার মিশনীতে হচ্ছে যে আমি পৃথিবীকে আবিষ্কার করব, অর্থাৎ যেখানে চ্যালেঞ্জ আসবে সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করব। আমি শুধু ট্রাভেল করিনি, আমি আমার এই মিশনের মাঝে আমি বিশ্বের বিভিন্ন সুন্দর যে জায়গাগুলো সেটার মাঝে আমি তুলে ধরেছি লাল সবুজের পতাকাকে। সময়টা 14দশ শতাব্দীর। মরক্কোর তানজানিয়া শহরের এক তাগড়া যুবক বেরিয়ে পড়লেন এক অজানার উদ্দেশ্যে। দীর্ঘ 30 বছর, প্রায় 1,20,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি লিখলেন পৃথিবীর এক বিশ্ব ইতিহাস। তিনি বলেছিলেন, ভ্রমণ তোমাকে প্রথমে নির্বাক করে তুলবে, এরপর তোমাকে বানিয়ে তুলবে এক মহাকাব্যিক গল্পকার। বলছি বিশ্ব পরিব্রাজক ইবনে বতুতার কথা। ইবনে বতুতার সেই যাত্রা প্রায় 700 বছর পেরিয়ে গেছে। পৃথিবী বদলে গেছে পৃথিবীর মানচিত্র, কিন্তু সে অধম্য রক্ত আর পৃথিবী ভ্রমণের যে নেশা, তা কি ফুরিয়ে গেছে? না, ফুরিয়ে যায়নি। যে রক্ত বহমান এক নদীর মতো কালের পরিক্রমায় বয়ে চলছে। আজ আমরা কথা বলবো এমন এক মানুষের সাথে, যিনি বিশ্ব ভ্রমণ করেছেন, পৃথিবীর প্রান্তে প্রান্তে পৃথিবীর বিভিন্ন পথে হেঁটেছেন প্রায় 25 বছর ধরে। শুধু কি হেঁটেছেন, পিছনে ছিল ব্যাকপ্যাক। শুধু ব্যাকপ্যাক নয়, পিছনে এই ব্যাকপ্যাকের সাথে ছিল লাল সবুজের এক ভালোবাসার পতাকা, যেই পতাকাকে বিশ্বের প্রতিটা প্রান্তে তুলে ধরার জন্য বুক চেতিয়ে চেষ্টা করেছেন প্রাণান্তকর। সেই মানুষটি আমাদের সামনে আজকে বসে আছেন। আমরা কথা বলবো বিশ্ব পরিভ্রমক নাজমুন নাহার সোহাগীর সাথে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। এই যে বিশ্বের প্রায় 184টা রাষ্ট্র পৃথিবীর আপনি ঘুরলেন, এই স্বপ্ন, এই স্বপ্নিক বিষয়টা আপনার মাথায় কিভাবে আসলো? শুরুটা কিভাবে হলো? শুরুটা জন্ম থেকেই। আমি যখন জন্মের পর বুঝতে শুরু করেছি, তখন আমি ফিল করেছি যে আমি গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, যে আমার যে চিন্তা এটা কিন্তু বৈশ্বিক, এই গণ্ডির সীমারেখার বাইরে। এবং সেটা যখন আমি বুঝতে শুরু করি, তখন আমি গল্প শুনি যে আমার দাদাও কিন্তু একজন বিশ্ব পরিব্রাজক ছিলেন। উনি আরব ভূখণ্ডের অনেক জায়গায় উনি ট্রাভেল করেছেন। সেই গল্পগুলো আমার বাবা আমাকে বলতেন। সেটা ছিল 1926 থেকে 31 সালের সেই সময়টা। এবং উনি কখনো ঘোড়ায় চড়ে, কখনো জাহাজে করে, কখনো পায়ে হেঁটে উনি ট্রাভেল করেছেন। সেই ট্রাভেলটা আমাকে, সেই স্টোরিগুলো আমার ভেতরে এক ধরনের স্বপ্ন জাগাতো। যখন আমি আস্তে আস্তে বড় হতে থাকি, আমি ভাবি যে আসলে আমি এই পৃথিবী কিভাবে ভ্রমণ করব। যখন আমি শবে বরাত আসতো, সবসময় বাবা-মা বলতো যে এই সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এবং ওই সময় কিন্তু আমি নামাজ পড়ে আমি দোয়া করতাম যে আমি যেন পৃথিবী ভ্রমণ করতে পারি। আমি গার্লস গাইড অ্যাসোসিয়েশনের সাথে আমি জড়িত ছিলাম ছোটবেলা থেকে, এবং তখন আমার সুযোগ আসে 2000 সালে প্রথম ইন্ডিয়ায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল একটা অ্যাডভেঞ্চার প্রোগ্রাম হয়, যেখানে অনেক দেশের ছেলেরা মেয়েরা আসে, যেখানে আমাদেরকে তাঁবু, ওই পাঁচমারি যে মাউন্টেন এরিয়া, সেখানে আমাদের তাঁবু করে থাকতে হয়েছে। ফার্স্ট ট্রেনিং ছিল, যে ট্রেনিং এর মাধ্যমে আল্লাহই দিয়ে দিয়েছে এটা আমাকে, যেটা আমি সারা বিশ্বের মধ্যে আমার কাজে লেগেছে। এবং ওখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে ওখানে বিভিন্ন দেশের মাঝে যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, সেটা প্রথম আমি বাংলাদেশের ফ্ল্যাগ উত্তোলন করি 16 দেশের ছেলেমেয়ের, 80 দেশের ছেলেমেয়ের সামনে। 16 দিনের অ্যাডভেঞ্চারের শেষ দিন যখন ছিল, তখন আমি ফিল করি যে এটার মধ্যে যে আবেগ ভালোবাসা 18 কোটি মানুষের, এটাকে আমি ধারণ করব সারা পৃথিবী জুড়ে। ইউরোপে আমি পড়াশোনার পাশাপাশি কাজ করতে থাকি। আমার স্কলারশিপ প্রোগ্রাম ছিল এবং সেটার পাশাপাশি যেটুকু সময় পেতাম সেটুকু সময় আমি কাজ করতাম। কাজ করে যেই অর্থটা উপার্জিত আসতো সেটা আমি জমিয়ে রাখতাম আমার খরচের বাইরে, এবং সেটা দিয়ে আমি কিভাবে কম খরচে ট্রাভেল করা যায় সেটা আমি রিসার্চ করতাম। যে ইউরোপের পুরো ম্যাপটা আমি মুখস্থ করে ফেলছি অলমোস্ট বলা যায়। প্রত্যেকটা দেশের নাম, মানে আমি কোন জোন করে আমি ট্রাভেল করব, এবং সেটা আমি শুরু করেছি ফিনল্যান্ড থেকে, তারপরে ডেনমার্ক, নরওয়ে, পোল্যান্ড। এরপরে আমি শুরু করেছি
সার্বিয়া, ম্যাসিডোনিয়া থেকে শুরু করে মন্টিনিগ্রো, ওই জোনটা, বসনিয়া হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, এরপর সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, জার্মানি, ওটা আরেকটা জোন করেছি। এভাবে জোন করে করে আমি ট্রাভেল করেছি এবং কখনো $5 $10 ইয়থ হোস্টেলে থেকেছি, আবার কখনো তাঁবুর মধ্যে থেকেছি, কখনো জার্নি করেছি মানে প্রায় 30 ঘন্টা, 40 ঘন্টা, 58 ঘন্টা সড়ক পথেই কিন্তু সব আমি এভাবে ইউরোপে ট্রাভেল করেছি। আমি সবসময় চেক করতাম যে কোন রুটের ফ্লাইট সস্তা, যে একটা দেশে যাব সেখান থেকে বাকি দেশগুলো সড়ক পথে করে কিংবা জাহাজে বোটে করে করব, সামুদ্রিক যে দেশগুলো, তারপর আমি ওই লাস্ট কান্ট্রি থেকে চলে আসবো। অর্থাৎ আমার প্রতিটা ভ্রমণই ছিল মোটামুটি বড় যে জার্নিগুলো আমি করেছি, যেমন আমি যখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাই সেটা আমার তখন 1 মাসের একটা জার্নি ছিল। সেখানে আমি ডমিনিকান রিপাবলিক, তারপর জ্যামাইকা, কিউবা, এগুলো আমি ট্রাভেল করেছি। তো যখন আমি ডমিনিকান রিপাবলিকে গেছি তখন আমার কাছে মনে হয়েছে যে আমেরিকা আবিষ্কারের সময় কলম্বাস যখন বলেছে যে ওই যে দেখা যায় একটা দ্বীপ, সেই দ্বীপের কাছে আমি চলে গেছি, সাওনা দ্বীপ, এবং সেই সাওনা দ্বীপে গেছি যে ব্লু ওয়াটার, খুবই বিউটিফুল এবং অনেক ম্যানগ্রোভ জঙ্গল, ফরেস্ট। একটা ট্যুর গাইডের সাথে ওখানে গেছিলাম, কয়েকজন আরো ফেলো ট্রাভেলার ছিল তাদের সাথে। ওই যখন কোনো একটা কান্ট্রিতে যাই তখন কিছু ফেলো ট্রাভেলার থাকে, ইয়থ হোস্টেলে যেহেতু থাকি তাদের সাথে পরিচয় হয়, তাদের সাথে তখন ওই জোন করে করে কোনো জায়গা, আবার কখনো একাও ট্রাভেল করি। এই যে পৃথিবীর আল্লাহ তাআলার স্রষ্টার যে মহান এক সৃষ্টি, বৈচিত্র্য, চিলির আতাকামার 100 বছর ধরে যেখানে বৃষ্টি হয় না, কিংবা ব্রাজিলের ফজলুই গোয়া যেই ওয়াটারফল 3টা দেশের মধ্যে পড়েছে। এই যে অনবদ্য সৃষ্টি, স্রষ্টার এই সৃষ্টিগুলিকে যখন আপনি নিজের চোখে অবলোকন করেন, আপনি নিশ্চয়ই দেখেছেন চীনের যে আতাকামার। হ্যাঁ, চিলির আতাকামা 100 বছর বৃষ্টি হয়নি, এবং সেখানে গেলে স্কিন ফেটে যায়। তারপর ওখানে মানুষ চাঁদে যাওয়ার আগে ওই মাটির উপর রিসার্চ করে, এবং সেই মাটির উপর যে রিসার্চ করে, এবং ওখানে ওদের যেই ল্যান্ডটা, সেই ল্যান্ডটা কিন্তু একটু উঁচু নিচু টাইপের, এবং সেখানে একটু ইট কালার টাইপের সবকিছু, সেটার উপর মনে হচ্ছে সল্ট কেউ ছিটিয়ে দিয়েছে ওটার উপরে, এবং ওটা হচ্ছে গিয়ে খুব গুঁড়ো গুঁড়ো গ্লাসিয়ার, ওটা স্টাক হয়ে আছে, এবং ওটা একটু বালি বালি মাটি মাটি টাইপের, এবং কিছু স্টোন আছে, স্টোনের মধ্যেও ওই ধরনের কালার। এই যে বৈচিত্র্য, এটা মানে চাঁদের মাটির মধ্যে যেই ধরনের বৈচিত্র্য রয়েছে ঠিক ওই মাটির মধ্যে সে একই বৈচিত্র্য। আমার মনে হয় দক্ষিণ আমেরিকাতে পৃথিবীর সবচেয়ে মানে জিওগ্রাফিক্যাল যে বিউটি, এটা মানে খুব ওয়াইল্ড নেচার যেটা বলা যায়, হ্যাঁ, সেটা আমি ওখানে দেখেছি, খুব অসাধারণ। তার লম্বা পথ পাড়ি দিতে গিয়ে, ভ্রমণ করতে গিয়ে আপনি সবচেয়ে কঠিন মুহূর্ত কোথায় গিয়ে পড়েছিলেন, যে মুহূর্তটা মনে হয়েছে যে আর পারছি না, বা এখানেই কি শেষ হয়ে যাবে কিনা? না, আর পারছি না এটা কখনোই মনে হয়নি, কিন্তু আমি কঠিন মুহূর্তের মুখোমুখি বহুবার হয়েছি, কারণ এত বিস্তর পৃথিবীতে হাজারো অগণিত সংগ্রাম, অনেক কিছু এসেছে পথে পথে। আমি কখনো 14 দেশ, 12 দেশ, 7 দেশ করে ট্রাভেল করেছি। যেমন আমি যখন পূর্ব আফ্রিকা আমি ট্রাভেল করেছি, পশ্চিম আফ্রিকা ট্রাভেল করেছি, সেটা ছিল খুবই চ্যালেঞ্জিং, স্পেশালি পশ্চিম আফ্রিকা। পশ্চিম আফ্রিকার মধ্যে মরিতানিয়া থেকে যখন শুরু করেছি, মরিতানিয়া থেকে সেনেগাল, গাম্বিয়া, গিনি বিসাও, গিনি কোনাক্রি, বুর্কিনা ফাসো, আইভরি কোস্ট, ঘানা, টোগো, বেনিন, নাইজেরিয়া পর্যন্ত, এই যে জোনটা 15টা দেশের, এটা আমার ম্যাপিং এর মধ্যে ছিল। এটা আমি 4 মাস ট্রাভেল করেছি। এটার মধ্যে আমার অনেক চ্যালেঞ্জ ছিল, এবং ওই চ্যালেঞ্জগুলো ছিল খুবই দুর্বিষহ, এবং এমন জায়গা আছে যেখানে কোনো রাস্তা নেই, পথবিহীন পথে ওখানে আমাদেরকে ট্রাভেল করতে হয়েছে। অর্থাৎ ওখানে এমন মানে রাস্তা যেটা উঁচু নিচু, যেটা ম্যানগ্রোভ জঙ্গল, পানির কূপ আছে দুপাশে, ফরেস্ট। তারপরে যখন আমি গিনি বিসাও থেকে গিনি কোনাক্রি যাচ্ছি, সেখানে যাওয়ার পথে যেই গাড়িতে উঠেছি, সেই গাড়িটা ভোর 7টার সময় আমি হোস্টেল থেকে বের হয়ে স্টেশনে এসেছি। আসার পর ওখানে স্টেশনে দেখলাম যে আমি এবং আরেকজন প্যাসেঞ্জার, আর কেউ নেই। তারা এই প্যাসেঞ্জার ফিল করতে করতে ছোট্ট একটা মানে 6-7 জনের একটা গাড়ি, যেটা লম্বা জিপের মতো, যেটা অনেক পুরাতন, যেই দরজাটা স্ক্রুড্রাইভার দিয়ে খুলে আবার স্ক্রুড্রাইভার দিয়ে মানে ওটাকে ইয়ে করে তারপর বন্ধ করে, মানে ওই গাড়িটার যেটা ওই দরজাটা স্ক্রুড্রাইভার দিয়ে যাত্রী ওঠানোর পরে। হ্যাঁ, তো সেটা খুব ইন্টারেস্টিং ছিল। কিন্তু ওদের তো দৈন্য দশা, এবং ওদের জীবন ব্যবস্থা আসলে এরকমই। ওখানে অনেক পুরাতন যে গাড়িগুলো, সেগুলো এরকম রুটে চলে। তো সেখানে প্যাসেঞ্জার তারা ফিল করতে করতে 2টা বেজে গেছে। একটা নদীর উপর এসে থামলো। সেই নদীর উপরে একটা ওই যে কলার গাছের যে ভেলার মতো আছে, সেটার উপর একটা কাঠের টুকরা দেওয়া, সেটার উপর দিয়ে গাড়িটা উঠালো এবং এই নদীটা পার হলো। এবং ওটার উপরে একটা শিকল আছে, ওই শিকল দিয়ে আমরা সবাই ধরে ধরে তারপর গাড়িটাকে ওই কলার ভেলার উপর দিয়ে পার হলো। তারপর উপরে যখন উঠেছে, সেখানে মাটির ডিবি আছে, এবং নিচ থেকে অনেক জোর করে আমরা সবাই মিলে ঠেলে ওই কাঠটাকে উঠালাম উপরে। 20 মিনিট ড্রাইভ করার পরে, আধা ঘন্টা ড্রাইভ করার পরে এই ধরনের পরিস্থিতি পার হতে হতে একসময় রাত্রে
3টা বেজে যায়, এরকম জঙ্গলের ভিতরে এসে যাচ্ছে। হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেছে, যেটার এক পাশে ছিল মালির বর্ডার, আরেক পাশে আমি যেখানে স্টাক হয়েছি সেটা ছিল গিনি কোনাক্রির সেই ফরেস্ট। এবং ক্ষেত, জঙ্গল। তারপরে আমাকে ড্রাইভার বলছে, "দেখো, তুমি তো ফরেনার্স, তোমার একটু ফ্রেঞ্চ লুক। ফ্রেঞ্চদের সাথে মালিয়ানদের অনেক প্রবলেম আছে। ওদেরকে কিডন্যাপ করে, অনেক সমস্যা তাদের সাথে। তো তুমি কিন্তু এখানে যদি থাকো তাহলে তুমি কিডন্যাপ হয়ে যেতে পারো। তুমি এই রাস্তা দিয়ে হাঁটবা না। যে রাস্তা দিয়ে আমরা এসেছি, তুমি একটা ফরেস্টের ভিতর দিয়ে হাঁটো। এই যে ফরেস্ট দেখাই দিচ্ছে, এখান দিয়ে হাঁটলে কোনো আদিবাসী পেয়ে যেতে পারো। আদিবাসীর বাসায় গিয়ে তুমি আশ্রয় নাও। আমি কোনো না কোনোভাবে যদি গাড়ি ঠিক করতে পারি তাহলে তোমাকে খুঁজে নেব বা আমি ব্যবস্থা করব।" হ্যাঁ? তো আমি তখন এরকম জঙ্গলের ভিতর দিয়ে আমি হাঁটছি, আকাশে তারা, চাঁদ, এবং আমার হাতে একটা লাঠি আছে। সেই লাঠি দিয়ে আমি জাস্ট পরে জঙ্গলটাকে এভাবে করছি, সামনে যদি কিছু থাকে সরে যাওয়ার জন্য। এবং এই চাঁদ এবং আলোর ভিতর দিয়ে, চাঁদের আলোর ভিতর দিয়ে কিন্তু আমি সামনে এগিয়ে গেলাম। প্রায় 3.5 ঘন্টা আমি হাঁটলাম। 3.5 ঘন্টা আমি হেঁটেছি এবং কোনো একদিকে আমার ক্ষুধার্ত, কারণ সারাদিন কিছু খেতে পারিনি সেই ভোর থেকে। তার আগের রাতে আমি খেয়েছি। সারাদিন গেল, রাত হয়ে গেছে এখন, তাও কোনো খেতে পারিনি। তারপর যেতে এই 3:30 যখন একটু ভোর হলো, ভোরের আলো আসলো, আমি দূরে জঙ্গলের ভিতরে একটা মানে ঘর, শনের ঘর খুঁজে পেলাম। এবং সেই ঘরের সামনে একটা একটা কাঠের টুকরা ছিল। সেখানে গিয়ে আমি ব্যাকপ্যাক দিয়ে মাথায়, আমার গলার মধ্যে বাংলাদেশের লাল সবুজের পতাকা বাঁধা ছিল। আমি তখন প্রায় মনে হচ্ছে আমার শরীরে আর কোনো শক্তি নেই। ক্ষুধার যে কষ্ট সেটা আমি পাচ্ছি। তখন আমি দেখলাম যে একটু পরে একটা মহিলা বের হয়ে আসলো ওই শনের ঘরের ভিতর থেকে। সে একটু মানে চিৎকার করলো কে তার ল্যাঙ্গুয়েজে। তখন আমি তাকে লাল সবুজের পতাকাটা দেখালাম এবং আমি বললাম যে ব্যাকপ্যাক দেখাইছি, যে আমি ট্রাভেল করছি। তখন সে বুঝলো। তখন আমি তাকে বললাম, "একটু পানি আমাকে দিতে পারো?" সে বলেছে, "আমাদের তো পানি নেই। পানির জন্য 6 কিলোমিটার পায়ে হাঁটতে হবে।" তারপর আমি বললাম যে আমাকে, তার গাছে হোয়াইট অরেঞ্জ ছিল। সে একটা হোয়াইট অরেঞ্জ আমাকে দিল এবং সেটাই ছিল আমার জীবনে খাওয়া শ্রেষ্ঠ সুস্বাদু ফল। এবং সেটা খেয়েছি, তখন ওই যে ক্ষুধা ছিল। আমার মনে হচ্ছে যে আমার তখন ওই মৃত্যু মুখে আমি, কিন্তু আমার সে জানটা ফিরে পেল আবার ক্ষুধার কষ্টের। যে আমার পিছনে এভাবে অগণিত কষ্ট। আমি পাহাড় থেকে, আমি কিরগিজস্তানের আলারচা মাউন্টেন থেকে আমি অ্যা যখন আমি নামছি সামিট শেষ করার পরে, সেখানে নামার পথে আমি একটা পাথরের সাথে পা আ পিছলে, কারণ ওগুলা খুবই স্ট্রিপি ছিল, খাড়া ছিল। আমি সাইডে পড়ে গেছি এবং এক হাত দিয়ে আমার একটা পাথর ধরে আছি, নিচে পুরো ফাঁকা। এবং আরেক হাত দিয়ে আমি আমার ধরে আছি, একটা গাছ, বুনো একটা গাছ। তো আমি এভাবে ধরে আছি, আমার পুরা বডি কিন্তু ঝুলন্ত নিচে, এবং নিচে একদম পুরো ফাঁকা। এটা আমি পাহাড়ের অনেক উপরে। তখন হয়তো আমি যদি পড়ে যেতাম ওখান থেকে আমার মৃত্যু হতো। এবং সেখান থেকে পাশ দিয়ে ২ টো ছেলে যাচ্ছে জার্মানির। ওরা আমাকে হেল্প করে আমাকে টেনে ধরে ওখান থেকে উঠিয়েছে। রক্তাক্ত হয়েছি। তারপরে আবার গুয়াতেমালা স্ট্রিটে আমাকে ছিনতাইকারী ধরেছে। সেখান থেকে আমার পয়সা এবং মোবাইল নিয়ে যেতে চেয়েছে, আমার ডলার। কিন্তু সেখানে আমার একটা ফেলো ট্রাভেলার ছিল আমার সাথে। সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমি যখন পড়ে যাই তখন আম প্রচন্ড হাঁটু থেকে রক্ত বের হয়েছে। আমার উম হাতের কনুই থেকে, কবজি থেকে, সব জায়গা থেকে একটা ব্লিডিং হয়েছে। ছেঁচড়ে গেছে এবং ছিঁড়ে গেছে অনেক জায়গা, মাংস বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে আমার। তো ওখানে যখন আমি পড়ে গেছি, পড়ে যাওয়ার পর আমি আবার উঠে দাঁড়ালাম যে আমাকে আবার মেরে ফেলে কিনা। উঠে দাঁড়িয়ে হাত উঁচু করলাম, এই রক্তাক্ত হাত উঁচু করলাম। তাকে বললাম যে, "আমি তোমাকে আমার ডলার দিচ্ছি।" আমি পকেটে হাত দিয়ে আমার ডলারটা বের করলাম। $100 ছিল। বের করে আমি তাকে যখন আমি হাত পেতেছি, দিয়েছি, আমার ডলার এবং রক্ত একসাথে মিক্সড হয়ে অ্যা সে আর আমার হাতের দিকে তাকালো, আমার শরীরের দিকে তাকিয়ে সে আবার অন্যদিকে হাঁটা শুরু করলো। তখনই আমি ফিল করেছি দিস ইস মিরাকল। নিল না, ডলারটা নিয়ে নিল না এবং সে তার ছুরি এবং পিস্তল পকেটের রেখে ভিতরে দিল। ঢুকিয়ে সে চলে গেল। এবং আমি মনে হয়েছে কোনো থ্রিল মুভির মধ্যে আছি তখন। যে এই মৃত্যু মুখ আমার, কিন্তু সে আবার আমাকে ক্ষমা করে দিচ্ছে বা আমাকে কিছু করছে না সে। বা সে তার টাকাটা নিচ্ছে না। এবং আমার পাশে যে ফেলো ট্রাভেলার ছিল, কানাডিয়ান ফুটবলার সে। সে তার মোবাইল নেওয়ার জন্য আরেকটা ছেলে, ২ জন ছিল তারা। তার সাথে ধস্তাধস্তি করেছে। আমরা আসলে একটা রেস্টুরেন্টে খেতে গেছি তখন রাত্রে। কারণ ওই ছেলেটা আমেরিকা থেকে এসেছে, আমিও আমেরিকা থেকে গেছি। ওর সাথে আমার হোস্টেলে পরিচয় হলো যাওয়ার পথে। তখন ওই আমরা পাশে ২ টা স্ট্রিট পরে খেতে গেছি। ফেরার পথে আমাদেরকে অ্যাটাক করেছে এভাবে। তারপরে এই রক্তাক্ত অবস্থায় কোনোভাবে হোস্টেল খুঁজে হোস্টেলে আসার পরে আমাকে জার্মানির একটা মেয়ে আমাকে ব্যান্ডেজ করে দিছে। সে ডক্টর ছিল। এই অবস্থায় পরের দিন আমার হাত ফুলে গেছে, প্রচন্ড হাঁটুতে ব্যথা, শরীর ফুলে গেছে। এই অবস্থায় আমি তাদের সাথে, ট্রাভেলারদের সাথে আমি ওদের যে গুয়াতেমালা সিটিতে ট্রাভেল করেছি। পাশে অ্যান্টিগুয়া ছিল তাদের আরেকটা শহর, সেখানে গেছি এবং সেখানে মাউন্টেনের মধ্যে উঠেছি। এই মানে ভাঙা পায়ে ব্যথার উপরে ব্যথা দেওয়া যেটা, সেটা আমি দিয়েছি পৃথিবীর পথে। ইথিওপিয়াতে
কিছু উপজাতি আছে যারা কাঁচা মাংস খায়, কিংবা আপনার ভানুয়াতু একশো ভিলেজে যেখানে মানুষের হুম। মাংস খেতে একসময়, এই জায়গাগুলি কি আপনার যাওয়া হয়েছে, বা এই হ্যাঁ জায়গাগুলি হ্যাঁ এগুলাই তো অভিজ্ঞতা গেছি, কেমন? এগুলো তো এটাই তো আমার আমার অ্যাকচুয়ালি আমার গল্প। হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ, একটু যদি আমরা শুনি আপনার মুখে হ্যাঁ। এই গল্পটা আসলে। যে ইথিওপিয়াতে গরুর কাঁচা মাংস, আপনার গরুর কাঁচা মাংস আমি খেয়েছি আদিবাসীদের সাথে। সেখানে আমি থেকেছি ১ সপ্তাহ। সেখানে মানুষের যে জীবনের যে বৈচিত্র্য সেটা দেখেছি। তাদের যে কষ্টের মাঝেও তাদের আনন্দ, সেগুলো উপভোগ করেছি। ওখানে ২০ কিলোমিটার পায়ে হেঁটে, হেঁটে উপরে ছোট, ছোট বাচ্চারা পানির গ্যালন নিয়ে যায় এবং সেখানে পানিটা নদী, কিছু শুকনো নদী আছে পাহাড়ের নিচে। সেখান থেকে তারা ওই একটু পানি নেয়। নেয়ার পরে সেটা নিচে বালিটা পড়ে যায়, উপরে পানিটা খায়। এবং এমন জায়গা আছে যেখানে কোনো পানি খায় না। কিছু গাছের রস খেয়ে তারা থাকে। এবং সেখানে ওই মানুষগুলো তাদের যে জীবন ব্যবস্থা পাহাড়ের উপরে, ওখানে নারীরা প্রসব করে ঘাসের উপরে এবং তারা যে উদ্ভিদ, বিভিন্ন ধরনের পাহাড়ি উদ্ভিদ, সেটা খেয়ে তারা ওষুধ হিসেবে তারা সারভাইভ করে। আর একাসু ভিলেজ যেটা, সেখানে মানুষকে খায় না অ্যাকচুয়ালি। অনেক আগে তাদের ব্যবস্থা ছিল, অনেক আগে। কিন্তু এই খাওয়া মানুষকে খায়, এটা ছিল আপনার ওয়েস্ট পাপুয়া যেটা, সেটার মধ্যে রয়েছে। আর ভানুয়াতু যেখানে, ভানুয়াতুর আমি যেই একাছু ভিলেজে গিয়েছি এবং সেখানে দেখা যাচ্ছে নারিকেল পোড়া খেয়ে থাকে, বাদাম। তারপরে হচ্ছে ওটা আলাদা একটা টেরিটরি। সেখানে যেতে হলে আপনাকে পারমিশন নিয়ে যেতে হবে, তাদের যে রাজার পারমিশন। ওখানে ওই টেরিটরির মধ্যে একজন রাজা আছে। তো রাজার পারমিশন নিয়ে গেছে এবং সেখানে জঙ্গলের ভিতর থেকে তাদের অনেকজন লোকজন বেরিয়ে এসেছে একদম শল্য-টল্য নিয়ে। তাদের জীবন ব্যবস্থা এটা হচ্ছে, তারা তাদের কালচারকে শো করে ওখানে শল্য নিয়ে আসে, হাউমাউ করে চিৎকার করে। একটা মানে আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেছি। তারপর দেখলাম যে কতগুলো বাচ্চা এসে আমাকে একটু ফুল দিল। ওই বাচ্চাগুলো ওদের গায়ের মধ্যে সব ওই ধরনের পোশাক পরা। তাদের শন-টন দিয়ে তারা এক ধরনের পোশাক পরে থাকে। এবং ওখানে আরো ভেতরে যখন গভীর জঙ্গলে তারা নিয়ে গেল আমাকে, নিয়ে যাওয়ার পরে ওখানে তাদের তখন রাজার সাথে আমার দেখা হলো। রাজা এসে আমার সাথে হ্যান্ডশেক করলো। তারপরে ফুল দিল আমাকে তাদের। এবং ওখানে এত গভীর জঙ্গল যে ওখানে যাওয়াটা খুব ডিফিকাল্ট। তারা ওই যে ফিশিং করে, তাদের কিছু তারা চাষাবাদ করে, ওখানে ওগুলো খেয়ে তারা থাকে। বাইরের থেকে কোনো খাবার আসেও না, এই বাইরে থেকে কোনো সভ্যতার সাথে খাবার তাদের যায়ও না। কোনো কোনো সম্পর্ক নেই। এবং তারা বাইরে থেকে কিছু আসেও না, যায় না। ওটার মধ্যেই থাকে, ওখানে খায়। ওখানে তাদের জীবন ব্যবস্থা ওখানে। ইন্টারেস্টিং আসলে। ইভেন নট অনলি দ্যাট, আপনি পাপুয়া নিউ গিনিতে আমি যখন গিয়েছি, পাপুয়া নিউ গিনির কালচার আবার ডিফারেন্ট। পাপুয়া নিউ গিনির কিছু ২-৩ কিলোমিটার ড্রাইভ করার পরেই আরেকটা জাতি, মানে তাদের ৮৫০টা ভাষা। এবং তাদের ওখানে পাপুয়া নিউ গিনির মধ্যে অনেক ধরনের তাদের ইন্টারেস্টিং কালচার, এবং প্রত্যেকের ডিফারেন্ট কালচার, প্রত্যেকের ডিফারেন্ট ভাষা। একই দেশের মধ্যে ৮৫০টা ভাষা এবং একই দেশের মধ্যে শত শত তাদের জাতিগোষ্ঠী। এদের যোগাযোগটা তারা কিভাবে? এই জন্য পাপুয়া নিউ গিনিতে এই জন্যে এদের যোগাযোগ, মানে এই জন্য ওখানে খুবই ডেঞ্জারাস কান্ট্রি। ওখানে কোনো টুরিস্ট যায় না। আমি এক প্লেনের মধ্যে মাত্র ১৩ জন ছিল অস্ট্রেলিয়া থেকে যখন পাপুয়া নিউ গিনিতে গেছে, এবং সে পাপুয়া নিউ গিনি যাওয়ার পরে ১৩ জন প্যাসেঞ্জার মধ্যে ২ জন প্যাসেঞ্জার আমরা ছিলাম টুরিস্ট। একটা ইউরোপিয়ান একটা ছেলে আর আমি ছিলাম। ওখানে যাওয়াটাও খুবই ভয়ঙ্কর মানে ব্যাপার ছিল। সেখানে সিকিউরিটি গার্ড নিয়ে হাঁটতে হয়েছে। সেখানে বাসা থেকে বের হলেই যে কোনো সময় ছুরি মেরে দিতে পারে। তারপরে তাদের হাতে হাতে ছুরি থাকে। লোকাল যারা পিপল তারাও বাঁচার জন্য তারা রাখে। এবং ওই পাপুয়া নিউ গিনির রাজধানীর বাইরে যে জায়গাগুলো, সেখানে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই। সমস্ত প্রদেশে প্লেনে যেতে হয়। এতই গভীর জঙ্গল ওখানে। এবং এক একটা পাথর আমার মনে হয় যে পাথর দেখলে আমাদের ৫ তলা বিল্ডিং এর অর্ধেক হবে এক একটা পাথর। লম্বা কঞ্চির মতো একদম, এবং ফ্রেশ নেচার, গাছের গুড়ি কি অপূর্ব সুন্দর, যেই হাই হিল মাউন্টেন গুলো, এবং মনে হচ্ছে যে ওই আনটাচ যে নেচার আসছে সেটা আমি ওখানে দেখেছি। এবং ওখানকার ওদের কালচার খুবই বিউটিফুল আছে। ওদের যে ডান্স, ওদের যে ডান্স অ্যান্ড কালচার, খাবার দাবার, হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। এই যে পৃথিবীর এক এক প্রান্তের খাবার সংস্কৃতি টোটালি একেবারে ভিন্ন একটা পরিবেশ থাকে। খাবার, বিশেষ করে খাবারটা, এই লম্বা এই জার্নিতে যখন আপনি খাবারের ভিন্নতাটা মানে কিংবা সংস্কৃতির এই ভিন্নতাটা আপনি কতটা ভোগায় আপনাকে? না, আমাকে কোনো কিছুই ভোগায় না। কারণ আমার মিশনই হচ্ছে যে আমি পৃথিবীকে আবিষ্কার করব। অর্থাৎ যেখানে চ্যালেঞ্জ আসবে সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করব। এটাই তো আমি চাচ্ছি, যে চ্যালেঞ্জ আসুক। চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে আমি খুব পজিটিভ ভাবে নিয়েছি। কারণ একটা পৃথিবী আমি ভ্রমণ করব, একটা নিউ কালচারে যাব। একটা দেশে বর্ডার ক্রস করতে পারিনি পৃথিবীর অনেক দেশে। সেখানে আদিবাসী আমাকে থাকতে জায়গা দিয়েছে, খাবার দিয়েছে। পকেটে টাকা থাকলেও ফরেস্টের মধ্যে খেতে পারিনি। আবার অনেক সময় টাকা ছিল না, তখন মানুষ আমাকে খাবার দিয়েছে। এই যে নানা জটিলতা প্রতিকূলতার মাঝে আমি পৃথিবীকে ঘুরেছি। সেই পূর্ব আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, পূর্ব আফ্রিকা, ইথিওপিয়া থেকে কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, লেসোথো, সোয়াজিল্যান্ড পর্যন্ত, এবং এই যে বিস্তর যে পূর্ব আফ্রিকার যে দেশগুলো, এবং এখানে
যাওয়াটা কতটা ডিফিকাল্ট ছিল। ইথিওপিয়া থেকে সাইড দিয়ে, আটলান্টিকের পাশ দিয়ে, ওই সাইড দিয়ে আমি ইথিওপিয়া থেকে কেনিয়া পর্যন্ত গেছি, যেখানে অনেক সময় কিডন্যাপিং হয়, খুন হয়েছে। সেই জায়গা বর্ডার ক্রস করেছি। সেখানে যাওয়ার পর আবার বাসে উঠেছি। বাসে উঠে তাদের যে রাজধানী শহর যেতে যেতে রাতের অন্ধকারের ভিতরে আমি মনে হয়েছে যে ওদেরই মানুষ। এটা আমি সবসময় ফিল করেছি। যে দেশে গিয়েছি সে দেশে ফিল করেছি ওদেরই মানুষ। ভোর রাত 4টার সময় একটা স্টেশনে, এরকম গুলিস্তানের মতো একটা স্টেশনে নেমেছি বাসের থেকে। নামার পরে প্রথম যে বাসগুলোতে যায় সেটা বুদ্ধি খাটিয়ে ভাবছি যে প্রথম বাসে যাব না, সামনে হয়তো কুয়াশা অন্ধকার থাকতে পারে। ঠিকই ওই প্রথম গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। আমি সেকেন্ড গাড়িতে উঠেছি। মনে হচ্ছে আল্লাহ আমাকে ভেতরে নির্দেশনা দিয়ে দেয় যে আমি সবসময় ফিল করেছি যে কোনো একটা শ্যাডো আমার সাথে আছে, নাইলে কিন্তু এটা পসিবল হতো না। কারণ বারবারই নানা প্রতিকূলতার মাঝে যখনই পড়েছি। এই যে আমি কেনিয়াতে গেছি, কেনিয়াতে যখন উগান্ডা গেছি, কেনিয়া থেকে উগান্ডা যাওয়ার পথে আমি ঝড়ের মধ্যে পড়েছি। আবার উগান্ডা থেকে রুয়ান্ডা যাওয়ার পথে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখানে বাস অ্যাক্সিডেন্ট হয়ে ফরেস্টের মধ্যে আটকা পড়েছি। তখন এই যে গ্লাস দিয়ে, ব্যাকপ্যাক দিয়ে গ্লাস ভেঙে তারপরে জাম্প করে বের হয়েছি। সেখানে আমার মোবাইল আর ল্যাপটপটা কোনো রকম প্লাস্টিক দিয়ে মুড়িয়ে বুকের মধ্যে ধরে আছি যে জামা কাপড় ভিজে যাক, কিন্তু ওটা আমার ডকুমেন্টস গুলো থাকুক। এবং চারিদিকে এত গভীর জঙ্গল, মানে বন্য প্রাণী ডাকছে, এদিকে অন্ধকার, তার মধ্যে বাস অ্যাক্সিডেন্ট, আশেপাশে কতগুলো মানে মানুষ, এবং তারা আমাকে সাহস দিচ্ছে যে ভয় পেও না, আমরা তোমার সাথে আছি, হ্যাঁ আমরা এই দেশের মানুষ, তোমার কোনো সমস্যা হবে না। সেটার ভিতরে আবার যখন বাস ঠিক হয়েছে, সেখান থেকে আবার বর্ডারে যখন গেছি, উগান্ডা থেকে রুয়ান্ডা যাওয়ার পথে, এই রুয়ান্ডা যাওয়ার পথে যে কিগালি যাব, সেটা যে বর্ডার, সেই বর্ডারের মধ্যে পানি উঠে গেছে। সেখানে পাথর আছে, সেই পাথরের মধ্যে জাম্প করে করে এক পাথর থেকে আরেক পাথরে যেতে হয়েছে পানির ভিতরে। আবার পানির ভিতরে হাঁটু পর্যন্ত পানি, তো পানির ভিতরে আন্দাজ করছি যে এরপরে যদি আবার দুই পাথরের মধ্যখানে যে খালি জায়গাটা, সেটা আবার একটা লাঠি দিয়ে নির্ণয় করতে হয়েছে যে আমি আবার সেখানে ডুবে যেতে পারি। তারপর দুই পাশে জঙ্গলের ভিতর থেকে বিভিন্ন ভোর রাতে প্রাণীরা ডাকছে জোরে জোরে। যখন ওখানে গেছি রুয়ান্ডার বর্ডারের কাছে, সেখানে দেখলাম যে বিশাল লহরী টাকের, আবার এক সাইডে ছোট্ট সনের ঘরের মতো বর্ডার গুলো, এবং সেখানে আমাকে বলছে তোমার লোকাল কারেন্সি দিতে হবে। এখন আমি লোকাল কারেন্সি কোথায় পাবো? লোকাল কারেন্সি আবার যে ওদের আবার পিছনে এই পথ পাড়ি দিয়ে গেছে, এবং পিছন থেকে একটা মেয়ে এসে বলছে ক্যান আই হেল্প ইউ। সে মেয়েটা আমাকে হেল্প করেছে। তখন লোকাল কারেন্সি দিয়ে তারপর আমি এই কিগালিতে আমি ঢুকলাম। এই পর্যন্ত কতবার মৃত্যুর সামনাসামনি মুখোমুখি হয়েছেন? যে একেবারে সাতবার আমি মৃত্যুমুখী হয়েছি। আমি নদীর মাঝে আটকা পড়েছি, ব্রাসিলিতো নদীতে, যেটা কোস্টারিকা। কিন্তু সবকিছুর মাঝেই মানে যে পৃথিবীকে যে দেখেছি, যে আমার মনে হচ্ছে মৃত্যু আমার এসে গেছে এবং মৃত্যু থেকে আমি বেঁচে গেছি, কিন্তু তার পরবর্তীতে এত অপূর্ব কিছু সুন্দর দেখেছি। যেমন আমি যখন নামিবিয়াতে গেছি, নামিবিয়ার যে মরুভূমি, মরুর যে ডেজার্ট, যেটা পৃথিবীর মানে শত শত হাজার হাজার বছরের যে আদিম মরুভূমি, সেখানে আমি ছিলাম। যে মরুভূমি, যে জীবনটা মিশে গেছে আটলান্টিকের সমুদ্রের সাথে, এবং সেখানে ব্লু ওয়াটার এক সাইড দিয়ে, আরেক সাইডে ডেজার্টের বালি, মানে বিশাল বড় ডেজার্টের যে ভ্যালিগুলো, সেগুলো, তার মধ্যখানে একটা খোলা জায়গা, তার পিছন দিয়ে আবার আরেকটা ভ্যালি, ওই দুই ভ্যালির মধ্যখানে আবার সামনে সমুদ্র, সেখানে ফ্লামিঙ্গোজ উঠছে, এবং আমি ওখানে তাঁবুর মধ্যে আছি। রাত তখন সন্ধ্যা হয়ে গেছে, এবং ওখানে কিছু ছোট ছোট গাছ, মানে উদ্ভিদ আছে লম্বা লম্বা চিকন চিকন, যেখানে কোনো পাতা নেই। এবং সেখানে আমি যখন তাঁবুর চেনটা খুলে আমি তাকালাম যে আকাশের তারকারাজি, চাঁদ, সে আলো মুখের মধ্যে এসে পড়ছে। দ্য পিওর নেচার, দুপাশে ডেজার্ট, এবং ডেজার্টের বালির মধ্যে চাঁদের আলো পড়ছে। সামনে চাঁদের আলোর কিছু ছটা গেছে যেখানে ব্লু ওয়াটার। তো ওই যে দৃশ্যগুলো, এই যে দুর্গম পথ অতিক্রম করে এই দৃশ্যগুলো আমি দেখেছি, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু নেই পৃথিবীতে। এবং আমি যে লাল সবুজের পতাকা এই পথে পথে বিভিন্ন দুর্গম জায়গায় আমি নিয়ে গেছি, এবং সেখানে পৃথিবীকে আমি বলে দিচ্ছি যে যে আমি যেখানেই গেছি আমি একজন বাংলাদেশী। আমার জাতিত্বের যে অনুভব, যে ভালোবাসা, আমি বিলিভ করি যে পুরো পৃথিবীটা একটা দেশ, পুরো পৃথিবীটা একটা দেশ, আমি পুরো পৃথিবীর মধ্যে থাকছি, কিন্তু যেখানে আমার জন্ম হয়েছে, যে জন্মস্থানের সেই আমার চিহ্ন, সেটা আমি সবসময় ধারণ করেছি পৃথিবীতে। এটা অন্যরকম ভালোবাসার জায়গা আসলে। মাতৃভূমি, দেশকে রিপ্রেজেন্ট করতে পারা, এটা আসলেই, আর যদি সেটা হয় বিশ্ব ভ্রমণের মধ্যে, পৃথিবীতে নিজ দেশকে উঁচিয়ে তুলে ধরার যে বিষয়টা, সেটা আসলেই যে চোখ দেখে নাই, যে চোখ কিংবা যে হৃদয় কল্পনা করে না, তার কাছে আসলে হয়তো বোঝানো যাবে না। বিশ্বের প্রথম মুসলিম নারী আপনি, যেখানে 184টা রাষ্ট্র ঘুরেছেন, এই বিষয়টাকে কিভাবে ফিল করেন একজন মুসলিম নারী হিসাবে? ইবনে বতুতা থেকে শুরু হয়েছে। জি, ইবনে বতুতা, হ্যাঁ, উনি ডেফিনেটলি ওনার স্টোরিগুলো আমাকে উৎসাহিত করেছে। ইবনে বতুতার, আমি শুধু ট্রাভেল করিনি, আমি আমার দেশকে ধারণ করেছি।
আমি শুধু ট্রাভেল করিনি, আমি আমার এই মিশনের মাঝে আমি বিশ্বের বিভিন্ন সুন্দর যে জায়গাগুলো সেটার মাঝে আমি তুলে ধরেছি এই লাল সবুজের পতাকাকে। বিশ্বের মানচিত্রের হাজার হাজার পথে, পাহাড়ে, সমুদ্রে আমি এটা উত্তোলন করেছি। সেই চিহ্নগুলো, সেই ছবিগুলো, এটা একটা ইতিহাস এবং এটা আগামী প্রজন্মকে উৎসাহিত করবে। শুধু বাংলাদেশ ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে শত শত অগণিত মানুষকে এটা হয়তো আলো দিবে, উৎসাহিত করবে। সেটা আমাদের প্রত্যাশা। আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে যেই বীর শহীদরা আমাদের এই রক্তকে রঙিন করেছিল, সেই রঙিন লাল রক্তের রক্তিম জি। সেই পতাকাটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যখন উড়বে, সেটা আমাদের জন্য গর্বের, এবং আমাদের জন্য সেটা আসলে একজন বাংলাদেশী হিসাবে ভাষায় প্রকাশ করার মতো না, যেটা কতটা গর্ব, আনন্দের। আপনি 100তম দেশটা কোথায়, কোন দেশ ভ্রমণ করেছেন? 100তম যে দেশ? জিম্বাবুয়ে, যেটা জাম্বিয়া থেকে জিম্বাবুয়ে, লিভিংস্টোন থেকে আমি হেঁটে গেছি আচ্ছা, জিম্বাবুয়ের বর্ডার পর্যন্ত, এবং সেখানে নিচে ছিল ভিক্টোরিয়া জলপ্রপাত, উপরে একটা ব্রিজ ছিল। সেই ব্রিজের দুই দেশের যে সীমান্ত, সেই সীমান্তের মধ্যে ব্রিজটা অ্যাকচুয়ালি নো ম্যান ল্যান্ড, কিন্তু তারপরে সেখানে একটা ভাগ ছিল, সেখানে একটা লোহার দণ্ড ছিল। সেই দণ্ডের ওখানে লেখা ছিল যে তোমার মানে তুমি তুমি এখন জিম্বাবুয়েতে। তখন আমার এক পা জাম্বিয়াতে আর এক পা জিম্বাবুয়েতে, এবং আমার হাতে লাল সবুজের পতাকা। সেটা ছিল আমার 100তম দেশ ভ্রমণ। তখন আমার চোখে পানি চলে এসেছে। সেখানে অনেক সাংবাদিকরা ছিল ওই দেশের, অনেক ট্রাভেলাররা ছিল, এবং সাংবাদিকরা আমার ছবি তুলেছে। তারা তারা বলেছে যে তুমি আমাদের জন্য, এই যে আমাদের দেশে যে তুমি ইতিহাস করেছো, এটাকে আমরা আমাদের দেশে ইতিহাস করে রাখতে চাই। তোমাকে আমরা আমাদের দেশে ইতিহাস করে রাখতে চাই। তখন ওখানকার ডেইলি যে পত্রিকাগুলো ছিল, ওখানে বড় করে ডেইলি সান এর মধ্যে বড় করে তারা ফিচার করেছে। তারপরে তারা হচ্ছে আপনার এটা দেখে জাম্বিয়া সরকারের গভর্নর এটা জানতে পেরে আমাকে ডেকেছে সাংবাদিকের মাধ্যমে, বলছে যে তারা আমাকে একটা সংবর্ধনা দিয়েছে, আমাকে ফ্ল্যাগ গার্ল উপাধি দিয়েছে, এবং আমাকে বলেছে যে তুমি শুধু মানে বাংলাদেশের নয়, তুমি আমাদের আফ্রিকার, এবং তুমি আমাদের দেশের, এবং তুমি পুরো পৃথিবীর। এই যে কথাগুলো, এই যে তাদের ভালোবাসা, ওটা তখন তো আমি 2018 সালে এটা আমি করেছি। 2018 সালে করেছি। সেই 18 সাল থেকে এখন পর্যন্ত আমি এই যে 84 দেশে আমি ভ্রমণ করেছি। এই পথটাও কিন্তু তখন আমি ফিল করেছি যে আমি সামনে এগিয়ে যেতে পারবো। এই পথগুলো আমি পাড়ি দিতে পারবো। সেটা আমার কাছে খুবই আনন্দের ছিল। সেটাই ছিল যে 18 বছরে 100 দেশ ভ্রমণ করার যে অনাবিল মানে সৌন্দর্য, সেটা আমি তখন ওখানে আমি ফিল করেছি। 150তম রাষ্ট্র কোনটা ছিল? 150? সাও টমে অ্যান্ড প্রিন্সিপ। সাও টমে অ্যান্ড প্রিন্সিপ যেটা ছিল বিষুবরেখার মধ্যখানে, যেটা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যেটা আফ্রিকা মহাদেশের মধ্যেই সামুদ্রিক একটা দেশ, যেটাকে অ্যাঙ্গোলা থেকে 4 ঘন্টা সমুদ্রের ভিতর ফ্লাই করতে হয়, এবং যেটা একদম পুরো সমুদ্রের মধ্যে একটা দ্বীপ দেশ, যেটা বিষুবরেখা, যেটা পৃথিবীর যে মধ্যখান হুম। ভাগ রয়েছে সেটার মধ্যে সেটা পড়েছে, এবং সেই জায়গার মধ্যে আমি 150তম দেশে আমি লাল সবুজে পতাকা উড়িয়েছি, এবং সেখানকার মন্ত্রীরা জানতে পারে, সেখানকার সাংবাদিকরা জানতে পারলে ওরা আমাকে একটা রিকগনাইজেশন দিয়েছে সেখান থেকে, এবং সেটাও ছিল খুব আমার জন্য একটা আনন্দের যে 150তম পর্যন্ত আমি যেতে পেরেছি। আপনি অনেকগুলি অ্যাওয়ার্ড পেয়েছেন, অনেক জি। সম্মাননা পেয়েছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাষ্ট্র আপনাকে সম্মানিত করেছে। এ পর্যন্ত যতগুলি সম্মাননা পেয়েছেন, সবগুলি সম্মাননাই অনেক বেশি সম্মানের। তারপর স্পেসিফিক ভাবে কোন সম্মাননাটা আপনার কাছে অনেক বেশি গর্বের মনে হয়, কিংবা যেটা আপনি অনেক বেশি নিজেকে জি। ফিল করেন? যে ব্যাপারটা। প্রতিটা সম্মাননাই খুবই গর্বের, এবং উৎসাহিত করে আমাকে যে আমার কাজের জন্য একটা অবদানের জন্য আমাকে এটা স্বীকৃতি দিয়েছে। আর সেটার মধ্যে সবগুলোর মধ্যে একটা ছিল যে পিস টর্চ বিয়ারার অ্যাওয়ার্ড, যেটা মাদার তেরেসা পেয়েছেন, যেটা মিখাইল গারবাসেভ, নেলসন ম্যান্ডেলা, মায়া অ্যাঞ্জেলিও, এবং পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্রপ্রধানরা যেটা পেয়েছেন, এবং সেই ইয়েটা আমি শ্রী চিন্ময় সেন্টার থেকে যুক্তরাষ্ট্র থেকে আমি পেয়েছি, এবং সেখানে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল যে সেখানে সেই অ্যাওয়ার্ডটা যখন আমাকে দিয়েছে, তখন 10 জন নারী হুম। যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আমেরিকান নারী যারা মুখস্থ করেছে এবং সেটা সার্ভ করেছে ওখানে, এবং তারা শাড়ি পরা ছিল, Wow! এবং যখন আমাকে সেই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় সেই মুহূর্তটা অনেক অ্যাসপিরেশন বেশি সেন্টারে, আনন্দের। হ্যাঁ, এবং সেটা ছিল এবং আপনাকে সেলিব্রেট করার জন্য হ্যাঁ, 10 জন celebrate- তারা জাতীয় জাতীয় সঙ্গীত সঙ্গীত গেয়েছে, মুখস্থ করেছে, ব্রিটিশ আমেরিকান, হ্যাঁ, আমেরিকান নারী, এবং সেটা খুবই আনন্দের। সেই ভিডিওগ্রাফি সেগুলো আমার কাছে এখনো আছে, যে আমার কাছে এগুলো মেমোরি হয়ে থাকবে, যে এই ভালো লাগাটুকু। তখন আমি আরো উৎসাহিত হই। এটা তারা আমাকে দিয়েছে যেহেতু আমার 3টা মিশন আছে, যে সেভ দ্য প্ল্যানেট, স্টপ চাইল্ড ম্যারেজ, নো ওয়ার অনলি পিস। এই 3টা আমার ট্রাভেলের সাথে এই 3টা প্ল্যাকার্ড আমি নিয়ে যাই। পৃথিবীর বিভিন্ন সৌন্দর্য জায়গাগুলোর মধ্যে আমি তুলে ধরি এটা, এবং আম এই যে ক্যাম্পেইন করা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে। এছাড়া আমি এই যে একা সোলো ট্রাভেল করছি একজন সাউথ এশিয়ান নারী হিসেবে।
এবং প্রথম হ্যাঁ, আপনার এই পুরো মুসলিম নারী সম্পূর্ণ হিসেবে এই ট্রাভেলটাই সোলো ট্রাভেল হিসেবে আপনি বলছেন। সোলো ট্রাভেল হিসেবে এটা আচ্ছা, হয়েছে। আচ্ছা, আচ্ছা। তো সেটার জন্য এটা আমাকে তারা দিয়েছে। আর প্রতিটা অ্যাওয়ার্ডই আমার কাছে খুব ভালো লাগার আনন্দের। রিসেন্ট মাইলস্টোন কলেজ আমাকে একটা সম্মাননা দিয়েছে। সেটাও আমার কাছে খুব আনন্দের ছিল এবং উৎসাহিত করেছে আমাকে। সর্বশেষ কোন রাষ্ট্র ভ্রমণ করেছেন? বাহামা। বাহ! কেমন ছিল অভিজ্ঞতাটা? সেটা ছিল খুবই আনন্দের এবং সেখানে ফার্স্ট লেডি প্যাট্রিসিয়া মিনিস উনি আমাকে অভিনন্দিত করেছেন এবং ওনার মতো মানুষের কাছ থেকে যে ভালোবাসা, অভিনন্দন পাওয়া এটাও বিশাল বড় আমার ভাগ্যের ব্যাপার ছিল। যে শুধু আমি আদিবাসীদের সাথে পৃথিবীর বিভিন্ন জায়গায় মিশিনি। আদিবাসীদের সেই জায়গা থেকে শুরু করে পৃথিবীর অনেক দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে মিরাকলি তাদের সাথে আমার দেখা হয়েছে। তারা যখন আমার স্টোরিগুলো জেনেছে, পড়েছে বিভিন্ন পত্রিকায় তাদের দেশে, তখন তারা নিজের থেকে আমাকে অনেকে ইনভাইট করেছে। সেন্ট লুসিয়ার প্রধানমন্ত্রী আমাকে ব্রেভ গার্ল উপাধি দিয়েছে। তারপরে পাপুয়া নিউ গিনির উপপ্রধানমন্ত্রী জন রোসো উনি ওনার সাথে আমার দেখা হয়েছে, ওনার সাথে মিট করেছি। তারপরে ডক্টর মিরাক্কেল নামিবিয়ার উনি একজন ডক্টর, উনিও খুব মানে বিদুষী নারী ওই দেশের। তারপরে মায়া অ্যাঞ্জোলিও অ্যাঙ্গোলার উনি একজন মন্ত্রী এবং উনি আমাদের দেশের বেগম রোকেয়ার মতো। তো ওই সমস্ত নারীদের কাছাকাছি আমি গিয়েছি, ওই সমস্ত মানে ভালো ভালো মানুষদের কাছাকাছি গিয়েছি যারা তাদের দেশের জন্য ভালো অবদান রেখেছেন। এবং সাউথ সুদানের পিস মিনিস্টার যখন আমার স্টোরিগুলো তারা পড়েছে, দেখেছে, তখন সাউথ সুদানের পিস মিনিস্টার আমাকে ডেকেছে এবং বলেছে তুমি আমাদের মেয়েদের জন্য কিছু শুনিয়ে যাও। এবং তাদের ইউনিভার্সিটির গ্রিন রোকন হলে আমার জন্য একটা সংবর্ধনার ব্যবস্থা করেছে, সেখানে আমাকে সম্মানিত করেছে, অ্যাওয়ার্ড দিয়েছে এবং তাদের ওখানে আমি স্পিচ দিয়েছি এবং সেটা সমস্ত টেলিভিশনে সেটা প্রচার হয়েছে। যখন আমি পরের দিন ইমিগ্রেশন দিয়ে আমি আসছি, ইমিগ্রেশন অফিসার সবাই আমাকে দেখে চিনে ফেলেছে যে তোমাকে আমরা কালকে ন্যাশনাল টেলিভিশনে আমরা তোমাকে দেখেছি। এই যে ভালোবাসা তাদের, এই যে সেলিব্রেট করা বা তারা এটাকে উৎসাহ হিসাবে নিচ্ছে তাদের দেশের নারীদের জন্য, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি ছিল যে আমার জার্নিটাকে আমি স্প্রেড করতে পেরেছি বা পারছি। আসলে মানে গল্প শুনতে মানে কি বলে আমি মাঝে মাঝে হারিয়ে যাচ্ছি যে আসলে আপনার এই গল্পের কথার ভিতরে মনে হচ্ছে যে আপনি বলছেন না তো গল্পগুলি, যে মনে হয় আমরা আমাদের চোখের সামনে ভাসতেছি পৃথিবীর এই যে বিস্তর সৃষ্টি আল্লাহ তাআলা আপনি পরিভ্রমণ করেছেন। আপনি একজন মুসলিম নারী হিসাবে এই বিশ্ব পরিভ্রমণের এই সময়টাতে ইসলামী সভ্যতা বা জি, ইসলামের দেখেছি। এই প্রসারের মুসলমানদের যে ইতিহাস ঐতিহ্য এটা কতটুকু আপনাকে প্রভাবিত করেছে, কিংবা আপনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিভাবে দেখেছেন এই বিষয়গুলো? আমি বিশ্বের অনেক মুসলিম কান্ট্রিতে আমি ট্রাভেল করেছি এবং আহ, ওদের যে ক্যালিওগ্রাফি, ওদের যে ইতিহাস এবং নবী রাসূলদের যে এখনো মাজার, তার মানে সেগুলোতে আমি গিয়েছি। ইমাম মাহাদি থেকে শুরু করে শত শত সাহাবীদের কবর জিয়ারত আমি করেছি। তারপরে এটা আমার সৌভাগ্য হয়েছে, আমি উজবেকিস্তান গেছি, ইসলামিক কান্ট্রি কিন্তু সেটা। তাজিকিস্তান, উজবেকিস্তানের যে ক্যালিওগ্রাফি গুলো এটা এত অসাধারণ। ওখানে এক একটা বিল্ডিং এর সামনে দাঁড়ালে আমার মনে হয় এক একটা মানে ২০০০ বছরের ইতিহাসের সামনে আমি স্পর্শ করছি ২০০০ বছরের ইতিহাসকে। সেটা আমার কাছে ফিল করেছি এবং ওদের যে মুসলিম যে কালচারটা এটা খুব ইন্টারেস্টিং। ওরা হচ্ছে কি কোনো কিছু প্রেশারাইজ না। ওরা খুব মডার্ন মুসলিম এবং খুবই ভালো ওরা। এভাবে উজবেকিস্তানে এমন কিছু জায়গা আছে যেটা বুখারা একটা শহর আছে। তারপরে সেই বুখারাতে আমি যখন গেছি সেটার মধ্যে আমি দেখেছি যে আগের যেই সাহাবীরা আগে যে ইসলাম প্রচার করতে এসেছেন, তারপরে ওখানে পানির পিপাসায় কষ্টে মরে যাচ্ছেন এবং একটা জায়গায় আসার পরে ওখান থেকে হঠাৎ করে উনি নির্ধারণ করেছেন যে এখানে পানি আছে। তারপরে সেটা আস্তে, আস্তে মানে মানুষ মরে যাচ্ছে ওখানে। ওই ইতিহাসের মধ্যে লেখাই আছে যে ওই এলাকার মধ্যে মানুষ মরে মানে তাদের ডায়রিয়া হচ্ছে গরমে। সকল মানুষ প্রায় শত, শত মানুষ মরে যাচ্ছে, মানুষ মরে রাস্তায় পড়ে আছে। কিন্তু উনি যখন এসেছেন মক্কা থেকে ওখানে, আসার পরে ওখানে বলছেন যে এখানে পানি আছে এবং সেখান থেকে উনি কোদাল দিয়ে খুঁড়ে, খুঁড়ে ওখান থেকে পানি, আজও সেই পানি প্রবাহমান, সেই পানি আমিও খেয়েছি। আজও সেই পানির ফোয়ারা, সে প্রবাহমান ওখানে তারা করেছে এবং এই পানিটা খেলে ওরা মনে করে যে এটা হলি ওয়াটার। তারপরে আমি যখন আমি সৌদি আরব আমি গেছি, আমি উমরা করেছি। সৌদি আরবে তো আপনারা জানেন সবাই ওখানে উমরা করতে যায়। সেখানকার ইতিহাস, কালচার সেটাও আমার কাছে ফিল করেছি। আকাশের উপর দেখে যখন দেখছি, মানে আমি যখন মক্কায় যখন প্লেনটা মক্কার আকাশে যখন উড়ল, তখনই আমার চোখে পানি চলে এসেছে যে আমি সেই পবিত্র জায়গায় আমি যাব, কাবা শরীফের সামনে, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন আছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সবকিছু আছে। সেই জায়গার মধ্যে যে আমি যাব মক্কা এবং মদিনায়, সে তার থেকে বড় মানে ওখানে যাওয়ার পর আমি স্পিরিচুয়ালি
আমি ফিল করেছি যে আমার চোখে পানি এসেছে, আমি কেঁদেছি এবং আমার ভিতর থেকে সমস্ত সবকিছু চলে গেছে। আমি আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ তুমি আমার এই যাত্রাকে সুগম করে দিও, সামনে এগিয়ে নিও। আমি তো তোমার পৃথিবীকে দেখার জন্যই আমি সামনে আগাচ্ছি। সেই ভিতরটা আমি আমি সেই জিনিসটা আমি ফিল করেছি। আমার যখন সৌদি আরব দেখা শেষ হলো, তারপর আমি আফ্রিকান ভূখণ্ডের অনেক দেশে গিয়েছি যেগুলো মুসলিম কান্ট্রি, যেমন স্পেশালি জিবুতি থেকে শুরু করে যে লাইনটা লোহিত সাগরের পাশ দিয়ে যেটা পড়েছে, ওইদিকে পড়েছে সুদান, সুদান, উত্তর সুদান, দক্ষিণ সুদান। উত্তর সুদানে যখন আমি ট্রাভেল করেছি সেখানে আমি দেখেছি যে মানে আগের মানুষের যে অনেক লম্বা, কিন্তু তারা একটু তাদের কালার, স্কিন কালারটা একটু ব্রাউন বা ডিপ ব্রাউন কিংবা ব্ল্যাক, কিন্তু অনেক বড় লম্বা, যে আগের কালের যে মানুষগুলো ছিল সেই আদিম মানুষের, আমি বলে ইজিপশিয়ান যে একটা ভাইব আছে ওই মানুষের মধ্যে, লম্বা চৌড়া, সেই মানুষগুলোকে সাউথ সুদান আমি দেখেছি। একজন রাজনীতিবিদের সাথে, ওনার নাম মোহাম্মদ, ওনার সাথে আমার পরিচয় হয়েছে। উনি আমাকে হেল্প করেছে, মাথায় পাগড়ি দেওয়া, খুব বিজ্ঞ রাজনীতিবিদ ওখানকার, উনি আমাকে হেল্প করেছে ওখানে। এরপরে মক্কা মদিনার যে ধাসটা, এই লোহিত সাগরের এই সাইড দিয়ে এই সাউথ সুদান, জিবুতি, জিবুতির পরে জিবুতি থেকে বাইরে আমি সোমালিল্যান্ড পর্যন্ত গেছি, যেটা সারা রাত লেগেছে। সন্ধ্যা 6টা থেকে শুরু করেছি, ভোর মানে পরের দিন সকাল 10টায়। এবং এই পথে কিন্তু কোনো পথ নেই, ফরেস্টের ভিতর দিয়ে গাড়ি চালায় ওরা, ফরেস্টের গাছের ফাঁক দিয়ে, পাথরের সাইড দিয়ে, এই নদীর পাশ দিয়ে, যেখানে কাদা মানে কর্দমাক্ত যে পথ, সেটার সাইড দিয়ে লোহিত সাগরের পাশ দিয়ে এটা চালাচ্ছে। তারপরে ওখান দিয়ে যেতে যেতে হঠাৎ করে একটা ঘাট আসলো, সেখান দিয়ে আমাকে ড্রাইভার বললো এটা হচ্ছে, এখান দিয়ে সাহাবিরা আগে আসতেন, এটা সোমালিল্যান্ডের বর্ডারের কাছাকাছি। সাহাবিরা আগে এই সাইড দিয়ে আগে তারা আসতেন ইসলাম ধর্ম প্রচার করার জন্য। এখনো সেই স্মৃতিচিহ্নগুলো এখনো আছে। এখন পর্যন্ত যত পৃথিবীর যতগুলি দেশ দেখেছেন, যত পাহাড় পর্বত, সমুদ্র দেখেছেন, এক কথা যদি বলেন কোন দৃশ্যটা আপনাকে এখনো সবসময় আপনার আন্দোলিত করে আপনাকে, মানে এই সৌন্দর্য, ওই সৌন্দর্যের মধ্যে যতগুলি জায়গা দেখেছেন? আসলে পৃথিবীটা তো পুরাটাই একটা দেশের মতো, সেই দেশের মধ্যে হাজারো সৌন্দর্য রয়েছে। পুরা পৃথিবীটা একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যটা যে কোনো ভূখণ্ডের যে কোনো জায়গা থেকেই মানে নেওয়া যায়। সো আমি স্পেসিফিক একটা আমি বলতে পারবো না, তবে আমার কাছে খুবই কিছু জায়গা ভালো লেগেছে। যেমন আইসল্যান্ডের পুরো আইসল্যান্ডটা খুবই সুন্দর। আইসল্যান্ডের ল্যান্ড মান্নালুগার ভ্যালি আছে একটা, যেটা খুবই কালারফুল, যেখানে অনেক গ্লাসিয়ার পার হয়ে, পাহাড়ের স্টোনি পাহাড় পার হয়ে, গ্লাসিয়ার ক্যানেল এগুলো পার হয়ে যেতে হয়েছে ওখানে হাইকিং করে। আমার কাছে খুবই ভালো লেগেছে নামিবিয়ার সোয়াকপমুন্ড, সেটা খুবই সুন্দর। তারপরে আমার কাছে খুবই ভালো লেগেছে রুয়ান্ডা খুবই পরিচ্ছন্ন একটা দেশ, যেখানে মানুষ এখনো নিয়ম পালন করে। 84 জেনোসাইডের পরে ওরা, এখন 94 জেনোসাইডের পরে ওরা ওদের দেশকে এমন পর্যায়ে নিয়ে এসেছে যেখানে একটু প্লাস্টিক নেই, ধুলোবালি ময়লা কোনো কিছু ফেলে না, তারা তাদের নিয়ম ফলো করে। আমার কাছে খুবই ভালো লেগেছে এই জন্য রুয়ান্ডা। আমার কাছে রিসেন্ট ট্যুরের মধ্যে খুবই ভালো লেগেছে সামোয়ার মধ্যে ওরা গ্রাম পরিষ্কার করে, গ্রামবাসী মিলে, যে তাদের গ্রামের মধ্যে কোনো জায়গার মধ্যে একটু ময়লা নেই। আফ্রিকার তুনিসিয়া খুবই বিউটিফুল, মানে তুনিসিয়া এত ভালো লেগেছে যে আমি হয়তো আবার যাবো এমন একটা দেশ। ইথিওপিয়ার কিছু জায়গা আছে খুব সুন্দর, ওই যে কেফার যে ভ্যালিগুলো আছে, কেফার দিকে যাওয়ার পথে আরবা মিন্স একটা জায়গা আছে খুবই সুন্দর, সেটাও খুবই অপূর্ব। তারপরে ইউরোপের কথা সবাই বলে, ইউরোপের মধ্যে অস্ট্রিয়া খুবই বিউটিফুল, সুইজারল্যান্ড খুবই বিউটিফুল। ওশেনিয়ার মধ্যে আমার কাছে খুবই ভালো লেগেছে ভানুয়াতু খুবই সুন্দর। টোঙ্গাও খুবই সুন্দর। টোঙ্গার মধ্যে কিছু জায়গা আছে শুধু ফরেস্ট আর স্টোনি, তারপরে হচ্ছে গিয়ে কিছু গুহার মতো আছে সমুদ্রের পাশে, সেটা খুব সুন্দর। আমরা আলোচনা একেবারে শেষের দিকে চলে আসছি। আর হয়তো আরো কিছুটা সময় শুনতে আমাদের আরো ভালো লাগতো, আর অনেকটা সময় শুনতে পারলে আমাদের অনেক ভালো লাগতো, দর্শকদের অনেক ভালো লাগতো। একেবারে শেষ দিকে যদি কয়েক কথায় বলতেন, যে যারা নতুন করে বিশ্ব ভ্রমণ করতে চায়, পৃথিবী দেখতে চায়, তরুণ প্রজন্ম, তাদের উদ্দেশ্যে যে আপনি কথাই বলতেন। শুধু পৃথিবী ভ্রমণ নয়, মানুষ যা কিছু করতে চাবে বা যা কিছু করতে চায়, সেই স্বপ্ন কিন্তু সে তখনই পূরণ করতে পারবে যদি সে আসলেই ডেসপারেটলি খুব চেষ্টা করে। চেষ্টা মানুষকে এগিয়ে নিয়ে যায়, এবং সেই চেষ্টাকে সফল করার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে, নিজেকে স্বশিক্ষায় শিক্ষিত করতে হবে, এবং কাজের মাঝে নিজের অর্জনকে তুলে ধরতে হবে, পরিশ্রমের মাধ্যমে নিজের স্বপ্নকে ছুঁতে হবে। ধন্যবাদ নাজমুন নাহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানুষ চাইলে কি না পারে, একজন নাজমুন নাহার যে এই মাটির আলো বাতাসে বড় হয়েছে, সে কিনা বিশ্ববিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতাকে স্পর্শ করে ফেলেছে। আমরা চাই এই নাজমুন নাহারদেরকে এই মাটি আরো অনেক বেশি জন্ম দিক, পৃথিবীর বুকে লাল সবুজের এই পতাকাকে
পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেখ, বিশ্বের বুকে বাংলাদেশকে তারা বুক উঁচিয়ে দাঁড় করিয়ে দিক। এই প্রত্যাশায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সঙ্গ দিয়েছি আমি হাবিবুর রহমান সিদ্দিকী। আবার দেখা হবে মানব কণ্ঠের এই আলাপে অন্য নতুন কোনো এক অতিথির সাথে। সকলকে সালাম, আসসালামু আলাইকুম।